আয়মান চৌধুরী ফজরের নামাজ পড়ে মেয়ের জন্য নুডলস রান্না করে অপেক্ষা করছেন, কিন্তু মেয়ের নামার নাম নেই। এদিকে মেঘ বাবার রুমের দরজার দিকে তাকিয়ে আছে, ডাকবে কি ডাকবে না ঠিক বুঝতে পারছে না। তার আব্বা যে জেগে আছে সেটা সে ভালো করেই জানে, সাথে তার মাও, কারণ তার বাবা মা দুজনেই নামাজ পড়ে। শেষমেশ ডেকেই ফেলল, আব্বা আপনি কি জেগে আছেন? তখন ওপাশ থেকে মায়মুনা চৌধুরীর গলা পাওয়া গেল। তিনি দরজা না খুলেই বলল, তোমার আব্বা নামাজ পড়েই ঘর থেকে বেরিয়ে গেছেন, হয়তো নিচে তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে মা, আমি আসছি, আল্লাহ হাফেজ। ওপাশ থেকে আর কোনো আওয়াজ এলো না। মেঘ দীর্ঘশ্বাস ফেলে নিচে এলো। নিচে আসতেই খুশিতে চোখ ভরে উঠল, কারণ তার বাবা নুডলসের বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেঘ বলল, আব্বা আবার নুডলস রান্না করার কি দরকার ছিল? আমার আম্মা না খেয়ে বেরোবে নাকি? আমি তো রাস্তায় নাস্তা করে নিতাম। তাছাড়া আমার জামাই কি আমাকে না খাইয়ে ছাড়ত? হুম। থাক, এখন বাজে সবে ৫টা। নাস্তা তো আপনি হয়তো ৯টা নাগাদ করতেন, ততক্ষণে আপনার পেটে গুরুম গুরুম করতে শুরু করত। নিন, খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। মেঘ ব্যাগটা নামিয়ে সোফায় বসল, তারপর বলল, আপনার বাটি কই আব্বা? আছে তো, আমি জানি তো আমার আম্মা আমায় রেখে খাবে না। হুম। দুই বাবা মেয়ে একসাথে নুডলস খাওয়া শেষ করে আয়মান চৌধুরী বললেন, কি দিয়ে যাবে, গাড়িতে নাকি ট্রেনে নাকি প্লেনে? ধূসর বলল, গাড়িতে যাবে। সকাল সকাল গাড়িতে গেলে মন্দ লাগবে না, তাই মানা করিনি, তবে ট্রেনে যেতে চেয়েছিলাম আমি। ব্যাপার না, তা ধূসর কি আপনাকে এখান থেকেই পিক করবে? হুম, কিন্তু এখনো তো এলো না। এসে পড়বে, তা সব নিয়েছেন? হুম। ওকে। তখন মেঘের ফোনে একটা মেসেজ এলো, ও দেখে বলল, উনি এসে গেছে। আচ্ছা চলো এগিয়ে দিয়ে আসি। মেঘ ব্যাগটা নিল, তারপর একসাথে বাইরে বের হল। গাড়িটা ওদের গেটের সামনে। ধূসর গাড়ি থেকে বের হয়নি। আয়মান চৌধুরীকে দেখে ও নেমে কুশল বিনিময় করল। এখনো পুরোপুরি আলো ফোটেনি। উনি দুজনকেই সাবধানে থাকার জন্য বলল আর বিদায় দিল। ওরা চলে গেলে আয়মান চৌধুরী বাড়ির ভেতরে ঢুকল, কিন্তু বাড়ির ভেতর থেকে কয়েক জোড়া চোখ ঠিকই দেখল ওদের। মায়মুনা চৌধুরী মেয়েকে একটা ছেলের সাথে দেখে অবাক হলেন। ম্যাডাম, আমার মা আপনার আর আমার জন্য সকালের নাস্তা পাঠিয়েছেন, রাস্তায় খেয়ে নিতে বলেছেন। মা কেন কষ্ট করতে গেল, আপনি মানা করতে পারেননি? আমি জানতাম নাকি কাল রাতে যাবার কথা শুনল, তখন কিছুই বলেনি না। রাতে রুমে এসে জিজ্ঞেস করল কখন বের হব। সকালের কথা বলতেই সকালে নামাজ পড়ে এসে দেখি মা সব নিয়ে রেডি। টিফিনের বাটি আমার হাতে ধরিয়ে দিলেন। খিদে লাগলে বলবেন। মনে হয় না খুব তাড়াতাড়ি খিদে লাগবে, কারণ আব্বা নুডলস খাইয়ে পাঠিয়েছেন। আপনি কিছু খেয়েছেন? আমি এত সকালে খেতে পারি না। সমস্যা নেই, আমার খিদে পেলে আমি খেয়ে নেব। তুমি চেয়ে চেয়ে দেখো। ওকে। রিম ঝিম ওরা কেমন আছে? কাল ওদের কথা একদম মনে ছিল না। আপাতত মামার বাড়ি আছে, আজ আসবে। আর ভালোই আছে। ওহ আচ্ছা। মেঘ চুপ করে রইল, তা দেখে ধূসরও চুপ করে রইল। কিছুক্ষণ পর ধূসর টাওয়েল আল শখ নাশিদ ছাড়ল। সে জানে তার প্রিয়তমা গান শুনে না। নাশিদের আওয়াজ শুনে মেঘ ধূসরের দিকে তাকালো, তা দেখে ধূসর মুচকি হেসে বলল, সারাটা রাস্তা কি এভাবে চুপ থাকবে নাকি? তাহলে তো পুরো জার্নিটাই নিরামিষ লাগবে। তাই এই নাশিদটা আমার ভীষণ প্রিয়, আর এর বাংলা অনুবাদ যে কারো মন ছুঁয়ে যাবে। রবের প্রতি প্রেম। হুম, এখন মন দিয়ে শুনো আর ফিল করো। শোনা শেষ করে মেঘ মুচকি হেসে বলল, আপনি তো আমার মনটাই ফুরফুরে করে দিলেন।
তবে কি জানেন তো, যদি এটার বাংলা অনুবাদটা আমি না জানতাম তাহলে হয়তো আমি এত প্রশান্তি পেতাম না। এই জন্যই তো সবকিছু বাংলা অনুবাদ জানা ভালো। এই যে যদি নামাজের জন্য যে সূরা দোয়াগুলো আছে এগুলো সবকিছুর যদি অর্থ জেনে পড়েন তাহলে আপনার নামাজে বেশি মনোযোগ আসবে, সাথে প্রশান্তিও, কারণ তখন আপনি আপনার মনের ভাষা দিয়ে রবের সাথে কথা বলবেন। বুঝলাম ম্যাডাম। কয়েক ঘন্টা পর ওরা সিলেট পৌঁছে গেল। রাস্তায় ওরা নাস্তা করে নিয়েছে, দুজনে মিলে ভাগাভাগি করে ড্রাইভ করেছে। প্রথমে ধূসর করতে না দিতে চাইলেও মেঘের কাছে হার মেনে ওর কথা শুনেছে। দুজনেই বেশ টায়ার্ড, কাল রাতেই ধূসর হোটেল বুকিং করেছিল, তাই এসেই ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। যেহেতু ওরা হাজবেন্ড ওয়াইফ তাই এক রুমই নিয়েছে। বিকেলের দিকে ওরা বের হল। চা বাগানে গেল। মেঘ সবথেকে উঁচু জায়গায় গিয়ে দাঁড়ালো, বুকের উপর হাত ভাঁজ করে দাঁড়ালো, চোখ বুজে নিঃশ্বাস নিল। দূর থেকে সবকিছুই লক্ষ্য করল। ধূসর ও মেঘের পাশে এসে দাঁড়ালো। মেঘের দৃষ্টি সামনের দিকে বহুদূর। হুট করেই মেঘ বলল, ধূসর, আমি যদি এখান থেকে হারিয়ে যাই আপনি আমায় খুঁজবেন তো? না তো। এই কথা শুনে মেঘ ধূসরের দিকে তাকালো কিন্তু কিছু বলল না। তখন ধূসর বলল, আমি তো তোমাকে হারাতেই দেব না, তাহলে খুঁজব কেন? আর রইল আমার অগোচরে, আমি যদি তোমায় হারিয়ে ফেলি তাহলে আমিও হারিয়ে যাব। এই কথা শুনে মেঘ ধূসরের হাত ধরে ধূসরের চোখের দিকে তাকিয়ে বলল, ধূসর, প্লিজ আমাকে কখনো হারাতে দেবেন না। এই যে আমাকে নিষ্ঠুর মেয়ে বলেন, সত্যিই আপনার জীবনে আমাকে নিষ্ঠুর বানাবেন না। আমি আপনার জীবনে দীর্ঘশ্বাস হতে চাই না। আমি আপনার জীবনে এক আকাশ ভালোবাসা হতে চাই। কখনো আমার ওপর আপনার সংশয় তৈরি হয় তাহলে প্লিজ আমাকে বলবেন, তবুও না জেনে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আর যদি কোনো কারণে আপনার মাঝে আর অন্য কিছুর মাঝে একটা বেছে নেওয়ার পালা আসে, আর আমি যদি আপনাকে না বেছে অন্য একটিকে বেছে নিই, তাহলে বুঝবেন আমার কাছে তখন ওই সময়টায় সে বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি আর কিছু মানুষ আমার জীবনে সবসময়কার জন্য ইম্পর্টেন্ট, ক্ষণিকের জন্য নয়। মেঘ, কি হয়েছে তোমার, এসব বলছো কেন? আমি দেখেছি রুম থেকে তোমার ফোন কল পাওয়ার পর থেকে তুমি কেমন যেন করছো। আমি ঠিক আছি, আপনি টেনশন করবেন না, আমার কিছুই হয়নি। শুধু সবসময় আমার এই কথাগুলো মনে রাখবেন। সাধে কি তোমায়, ধূসররা নামেক বলি, তুমি যে কি কখন করো বা বলো কিছুই বোঝা যায় না। সব দিকে দিকে কুয়াশা আর ধোঁয়াশা। আর আমি, সে তো তোমার সব কথাই মনে রাখি। এগুলো যখন মনে রাখতে বলছো তাহলে এগুলো স্পেশালভাবে মনে রাখব। এখন বলো, চা খাবে? অবশ্য তুমি না বললেও এখন তোমায় নিয়ে আমি চা খাবো। সিলেট এসেছো অথচ চা খাবে না, তাই কখনো হয়? ধূসর দেখেছে মেঘ ডিস্টার্ব, তাই বেশি ঘাটালো না। এ বিষয় নিয়ে পরে আবার কথা হবে। ওকে নিয়ে একটা চায়ের দোকানে গেল, সেখানে চা খেল। প্রকৃতি দেখতে দেখতে প্রকৃতির মাঝে হারিয়ে গেল। মেঘ একজন প্রকৃতিপ্রেমী, আর প্রকৃতিপ্রেমীদের কখনো প্রকৃতির মাঝে থেকে মন খারাপ হয়ে থাকতে পারে না। ধূসর মেঘের চেহারা দেখেই বুঝতে পারল সব স্বাভাবিক এখন। হুট করে ধূসর বলল, তা ম্যাডাম, মেয়ে কাজটা করতে এসেছেন, সেই কাজটা করবেন কখন? একদিন তো এভাবেই গেল। আরে যাব তো, এত তাড়া কিসের? উনি তো রাতে পৌঁছাবেন, আমরাও রাতে যাব। তুমি যখন বললে ডক্টর জামানকে পেয়ে গেছো, আমার তো বিশ্বাসই হচ্ছিল না। আপনার বিষয়টা না থাকলে আমি কখনোই আপনাকে এখানে আনতাম না। তা আর বলতে, তুমি যে লোক, হয়তো আমার মাথায় বন্দুক ঠেকিয়ে বলতে, মিস্টার ধূসর আহসান শুভ্র আমার না মানে না, আপনাকে বোঝাতে হবে, একদম গুলি করে দেব বলে রাখলাম। এ কথা শুনে মেঘ হেসে ফেলল, তার সাথে ধূসর ও হাসল। এমনভাবে মেঘ অনেক কমই হাসে, তাই ধূসর সবসময় চেষ্টা করে ওকে হাসি খুশি রাখার। ধূসর বলল, এখন চলেন রুমে ফিরি, কিছু কাজ রয়ে গেছে সেগুলো গোছাতে হবে তো।
তোমার কি মনে হয় ডক্টর জামান এখানে কেন আসবে? কারণ সিলেটে বেশি ওষুধ উৎপাদন করা হয়, সিলেটেই ওষুধ ফ্যাক্টরি বেশি। আর এখানে ডক্টর জামানেরও ফ্যাক্টরি আছে, তবে অবৈধ ওষুধ উৎপাদন সে সিক্রেট ভাবে করে। ওহ আচ্ছা, সব গুছিয়ে নিয়েছ ক্যামেরা? সবকিছু ঠিকভাবে নিয়েছি। আপনি নিয়েছেন? ওকে, চলুন এবার যাওয়া যাক। রাত 10টার দিকে ওরা দুজন বের হল। ধূসর কালো শার্ট, কালো প্যান্ট, মুখে মাস্ক আর ক্যাপ পরেছে। মেঘ কালো বোরকা, কালো হিজাব, নিকাব আর কালো ক্যাপ পরেছে। দুজনকেই অনেক সুন্দর রহস্যময় যুগল লাগছে। এদিকে ডক্টর জামান আর একজন এসেছেন, তার চোখ মুখ মাস্ক আর চশমা দিয়ে ঢাকা। ডক্টর জামান বললেন, আমি যে এখানে আজ আসব কেউ জানে না তো? না, আমি কাউকে বলিনি। এখন তুমি শুধু তোমার ফর্মুলাটা দাও। এবারের ফর্মুলাটা কিন্তু বেশ রিস্কি। এখন কার এই ফর্মুলার ওষুধ সেবন করলে কেউ সুস্থ তো হবেই না, উল্টো একটানা কয়েকদিন সেবন করলে তার জীবন শেষ। এটা না করলে কি হতো না? না হতো না, কারণ এর বেশ চাহিদা, অনেক লোক এটার ব্যবহার করবে। তবে তোমাকে বলছি একটা কথা, সেটা হলো পৃথিবীতে ধীরে ধীরে ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে। কারণ খারাপ মানুষগুলো যে ভালো মানুষদের বাঁচতে দিচ্ছে না। যেমন খারাপ লোক থেকে ভালো মানুষ হতে দিচ্ছে না, তেমন। তুমি কি আমাকে কথাটা মিন করলে? আর কত এই ধ্বংসের খেলা? আমি একটু ভালো থাকতে চাই আমার পরিবার নিয়ে, কিন্তু তোমার জন্য পারছি না। হ্যাঁ, যদিও প্রথমে টাকার লোভে পড়ে এগুলো করেছি, কিন্তু আমি তো সময়মতো ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ব্ল্যাকমেইল করে এই খারাপ কাজগুলো করাচ্ছ। কত মানুষের খারাপ করেছি, কত মানুষকে ভুলভাল ওষুধ দিয়ে অসুস্থ রেখেছি দিনের পর দিন। অবৈধ ওষুধ উৎপাদন করেছি যা লোকেদের জন্য ক্ষতিকারক। কতজন আমার দ্বারা মৃত্যু গ্রহণ করেছে। আমি ক্লান্ত হয়ে গেছি। আমি আর চাই না এগুলো করতে। করতে তো তোমায় হবেই, কারণ খারাপ রাস্তাটা হলো একটাই রাস্তা, সেখান থেকে ঘুরে আসার কোনো পথ নেই। নয় তোমাকে এগিয়ে যেতে হবে, নয় মরতে হবে। তুমি যদি রাজি না হও তাহলে তোমাকে সহ তোমার পরিবারকে শেষ হতে হবে। এখন বলো রাজি? রাজি। গুড। তখনই কারো আসার আওয়াজ হলো। তখনই ডক্টর জামান আর মাস্ক পরা লোকটা চমকে উঠল, আর দরজার ওপাশ থেকে কেউ বলে উঠল, কে ওখানে? কে আছো স্যার? কেউ জানালা দিয়ে আপনাদের কথা শুনছে। এদিকে ধূসর আর মেঘ এতক্ষণ সব রেকর্ড করছিল। 2-3 জন গার্ডকে ওরা অজ্ঞান করে ভেতরে ঢুকেছিল, কিন্তু কেউ আসার শব্দে ওরা লুকাতে গেলে সামনে কেউ কথাটা বলে উঠে। বিপদ আসন্ন দেখে ওরা দৌড়াতে থাকে। ততক্ষণে তারাও বুঝে গেছে যে লুকিয়ে কেউ তাদের কথা শুনছিল। তারা অন্য গার্ডদের তাদের পেছনে যেতে বলে ওখান থেকে তারা চলে যায়। এখানে থাকা ঠিক নয়, যদি ধরা পড়ে যায়। এদিকে ধূসর আর মেঘ পানপনে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে ওরা একটা জায়গায় লুকিয়ে পড়ে। লোকগুলো ওদের না পেয়ে চলে যায়। মেঘ আর ধূসর স্বস্তির নিঃশ্বাস ফেলে হোটেলে ফিরে যায়। হোটেলে ফিরে ধূসর দেখতে পেল মেঘের হাতের তালু দিয়ে প্রচুর রক্ত পড়ছে, কিন্তু ও কিছুই বলেনি। ও গিয়ে ওর হাত ধরে বলল, তোমার হাত কেটে গেছে, আমায় বলনি কেন? আরে এ তেমন কিছুই না, একটুই তো সেরে যাবে। তোমার কাছে এটা একটু মনে হচ্ছে? কত রক্ত পড়েছে দেখো, এখনো পড়ছে। কখন হলো এটা? ততক্ষণে ধূসর ফার্স্ট এইড বক্স এনে মেঘকে বসিয়ে হাত পরিষ্কার করতে লেগে গেছে। হাত পরিষ্কার করছে আর বলছে, তুমি এত কেয়ারলেস কেন মেঘ? তুমি কি জানো না তোমার আঘাত সহ্য হয় না? কি হলো বলো, কখন হলো? দৌড়ে দেয়াল টপকিয়ে আসার সময় ওখানে কাজ ছিল, আমি দেখতে পাইনি। ওখানে হাত রাখতেই বুঝতে পারলাম। তখন এত খেয়াল করিনি, কারণ মাথায় চিন্তা ছিল আবার ধরা পড়ে না যাই।
পরে রিল্যাক্স হতেই দেখলাম হাতটা ভীষণ ব্যথা করছে আর হাত দিয়ে রক্ত পড়ছে, তখন অন্য হাত দিয়ে একটা কাপড় দিয়ে চেপে রেখেছিলাম। এসে হাতে ওষুধ লাগাতাম তো আমি আপনি চিন্তা করবেন বলে বলিনি। বোকা তুমি ডক্টর, আমি না তুমি। হুম, কতখানি কেটে গেছে, ব্যান্ডেজ করতে হবে। কাঁচও ঢুকে গেছে, একটু দাঁড়াও বের করি। করেন। ভয় করছে না? এখন তো অনেক ব্যথা পাবে আর আমার বুকে রক্তক্ষরণ হবে। একটুও ভয় করছে না, এমন ভান করছেন যেন আপনার হাতে কাঁচ ঢুকে গিয়েছে। তা বুঝলে তো হয়েই যেত, নিষ্ঠুর মেয়ে। কথাটা বলেই ও টান দিয়ে কাজটা বের করে ফেলল। মেঘ ব্যথায় চোখ মুখ শক্ত করে ফেলল, কিন্তু একটা টু শব্দও করেনি। ধূসর তো অবাক চোখে মেঘকে দেখতে লাগল। মেঘ চোখ খুলল। ধূসর তারপর খুব যত্ন করে মেঘের হাতে ব্যান্ডেজ করে দিল। হাতে একটা চুমুও খেল। তা দেখে মেঘ মুচকি হাসল। সব শেষে বলল, আমাদের এখানে আসা সার্থক, প্রমাণ পেয়ে গেছি, এবার আমি প্রমাণ করতে পারব সেই দোষী। কিন্তু আরেকজনের চেহারা দেখা গেল না, না হলে ওনাকেও ধরতে পারতাম। ধূসর, আপনি ফ্যাক্টরি থেকে অবৈধ ক্ষতিকারক কেমিক্যালের স্যাম্পেল কালেক্ট করেছেন তো? হুম, যাক, বউয়ের সাহায্য করতে পেরে ধন্য ম্যাডাম ডক্টর, না হলে কাজটা আরও কঠিন হতো। হুম, যাই হোক, এখন শুধু ঢাকায় ফেরার পালা এরপরেই। তা তুমি বুঝলে কিভাবে যে রুকনুজ্জামানই ডক্টর জামান? কারণ উনি সব জায়গায় ডক্টর জামান হিসেবে পরিচিত। ওনার এপ্রনে ডক্টর জামান লেখা থাকে। সত্যি বলতে তিনি আমার বাবার বন্ধু। আপনার কথা শুনে আমার তার কথাই প্রথমে মাথায় এসেছে, কারণ সে ওষুধ তৈরি করতে পারে। আব্বার কাছে জিজ্ঞেস করতেই তিনি বললেন, আপনি যে কলেজে পড়তেন তিনি ওই কলেজেই ছিলেন আগে। কাল রাতে আপনাকে ছবিটা দেখাতেই পুরো শিওর হয়ে গেলাম। তিনি ওই কলেজ ছেড়েছে আরও 4 বছর আগে। আর তিনি যে অবৈধ ওষুধ কারবারের সাথে যুক্ত তা আমি আগেই জানতাম। একটা কেস এসেছে ওনার নামে, ওনার বিরুদ্ধে প্রমাণ খোঁজার জন্য একদিন রাতে বেরিয়েছিলাম আর সৌভাগ্যক্রমে তার গাড়িতেই ধাক্কা লাগে। যদিও এটা তার প্ল্যান, তবে আমাকে বেশ সাহায্য করে। তবে এই বিষয়ে আমাকে সাহায্য করে ওনার ছেলে রূপ, পুরো নাম অভিরূপ, বাড়ির সবাই রূপ ডাকে। সেদিন রূপ না থাকলে এতদিন হয়তো আপনি আমার জন্য ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন পড়তেন। এ কথা শুনে ধূসরের আত্মা কেঁপে উঠল। কি শুনছে সে? তার প্রিয়তমা মারা যেত ও মেঘকে জড়িয়ে ধরল, কারণ তাকে সে ভীষণ ভালোবাসে, তার জন্য সে সবার সাথে লড়াই করতে পারে, এমনকি নিজের জীবনও দিতে পারে। মেঘ ধূসরের অবস্থা দেখে হাসল আর মনে মনে বলল, ধূসর, এইটুকুতেই আপনার এত ভয়? আমার সম্পর্কে তো আপনার তেমন ধারণাই নেই। এই আমি সত্তা যে কয়টা, প্রতিনিয়ত কারো না কারো সাথে আমার নীরব যুদ্ধ হয়। আপনি কি জানেন এই আমি কতবার কতভাবে আঘাত পেয়েছি? আমি আপনাকে জানাতে চাই না, কারণ আপনি যে আমার আঘাত সহ্য করতে পারেন না। আপনি যে আমায় খুব ভালোবাসেন। সরি ধূসর, এই নিষ্ঠুর মেয়েটা আপনাকে কখনো ভালোবাসি বলে না, কিন্তু সে আপনাকে খুব ভালোবাসে ধূসর। কিন্তু মুখে বলল। রিল্যাক্স ধূসর, আমার কিছুই হয়নি, এই দেখুন আমি আপনার সাথে রয়েছে। ধূসর মেঘকে ছেড়ে বলল, আমাকে জানাওনি কেন? এখন সবটুকু বলবে? এর সাথে পুরনো হিসেব তো আছেই, তার থেকে বড় কথা তোমায় আঘাত করেছে একে তো আমি নিজ হাতে প্রথমে শাস্তি দেব। ওকে ওকে, রিল্যাক্স। তার পরের টুকু শুনুন। রুকনুজ্জামান তার তৈরি ওষুধ দেয়, যার জন্য আমি বেশি অসুস্থ বোধ করি। তখনই বুঝতে পারি আমি ঠিক নেই। আমার শরীরে এমন কিছু দেওয়া হয়েছে যাতে আমি আরো দুর্বল হয়ে পড়ছি, কারণ এর আগেও এমন আহত হয়েছি, কিন্তু কোনোদিন এত দুর্বল হইনি। তাছাড়া আমি ওনার ব্যাপারে জানতাম।
সকালে নাস্তার টেবিলে আমার খাবারের ভেতর উনি কিছু একটা মিশিয়ে দেয়, সেটা উপর থেকে রূপ দেখতে পায় আর রুকুনুজ্জামানকে কারো সাথে কথা বলতে শুনে যে ওই খাবারটা খাওয়ার আধা ঘন্টা পরেই আমার শরীর আসার হয়ে যাবে, তখন বাহানায় উনি হসপিটালে নিয়ে যাবে আর ওখান থেকে ভ্যানিশ করে দেবে। এই যে রূপ, আমি যাতে খাবারটা না খাই তাই বিভিন্নভাবে আমাকে অপমান করে। রূপ নাকি আমায় চিনত, তাই ফোন লাউড স্পিকারে দিতে বলে যাতে ওর বাবা বুঝতে পারে আমি কার মেয়ে আর আমার যাতে ক্ষতি করার চেষ্টা না করে। আফটার অল আমি তার বন্ধুর মেয়ে, আমার কিছু করলে আমার এত ক্ষমতাশালী আব্বা তো ছেড়ে দেবে না। তবে ওই বাড়ির রুকনুজ্জামান ছাড়া বাকি সবাই ভালো। আর রুকনুজ্জামান আমার সামনে এত নিখুঁত আর ভালো ব্যবহার করে যাতে তার বিরুদ্ধে আমি কোনো স্টেপ না নেই। আমি যেন বুঝি কেউ তাকে ফাঁসিয়েছে, সে খুব ভালো মানুষ, এই হলো কাহিনী। তবে আমি সেদিন এসবের কিছুই জানতাম না। বাহ, বেশ ইন্টারেস্টিং তো কাহিনী তো। তবে এই কাহিনীর মেইন হিরো হলো রূপ, কিন্তু সবাই তাকে ভিলেন ভেবেছে, আর হ্যাঁ, যাকে সবথেকে অবলা ভেবেছে সেই হচ্ছে বুদ্ধিমতী। আচ্ছা, তুমি এগুলো জানলে কিভাবে পড়ে? রূপের সাথে তার 3 দিন পর রাস্তায় দেখা হয়, সেদিন আমার কাছে মাফ চায় আর এগুলো বলে। তবে সেই কিন্তু এই পর্যন্ত আমাকে সাহায্য করছে। আজ যে এখানে ডক্টর জামান আসবে সেটাও রূপ জানিয়েছে, তাই তো আজ এসেছি। তার বাবা বলে সে অন্যায়কে প্রশ্রয় দেয়নি। সে চায় তার বাবা শাস্তি পাক, এতগুলো মানুষের ক্ষতি করে সে কিভাবে শান্তিতে থাকতে পারে। এগুলোই রূপ সেদিন আমায় বলেছিল। সেদিন আমি সেই 16 বছর বয়সী ছেলের মাঝে ম্যাচুরিটি দেখেছি। তার চোখগুলো ছলছল ঠিকই করছিল, কিন্তু মুখটা ছিল শক্ত, যে তার মায়ের বোনের ভবিষ্যৎ নিয়ে ভেবে ফেলেছে, তার বাবাকে ছাড়া কিভাবে কাটাবে, অন্যের কথা কিভাবে হজম করবে সব। রূপের জন্য খারাপ লাগছে, কিন্তু কিছুই করার নেই। তা এসেছিলে তো 2 দিনের জন্য, একদিনেই কাজ হয়ে গেল। তাহলে কি কালকেই যাবে? না, আমার একটা কাজ আছে এখানে, একটা পুরনো সম্পর্ক, কাল ওখানে যাব। আর আপনি না বলছিলেন কোথাও যাবেন তাহলে? যাব আমাদের পুরনো বাড়িতে দেখতে। এখন বাড়িটার কি অবস্থা? আমরা আগে সিলেটেই থাকতাম। প্রায় 10 বছর হলো আমরা এখান থেকে চলে গেছি। 10 বছর আগে? কিন্তু কেন? এ কথা শুনে ধূসর একটু থমকালো, কিন্তু মুচকি হেসে বলল, এমনি বাবার এখানে বিজনেস ভালো চলছিল না, তাই আমরা ঢাকায় চলে যাই। ওহ আচ্ছা। তুমি কোথায় যাবে? আমাকে নিয়ে যাবে না একাই? একাই যাব, সরি, আপনাকে নিতে পারবো না ওখানে। ততক্ষণে আপনি আপনাদের বাড়িটা দেখে আইসেন। তবে আমার ইচ্ছা আছে আপনাদের বাড়ি দেখতে, আপনার ছোটবেলা তো সেখানেই কেটেছে, তাই না? আচ্ছা, তাহলে তুমি ফিরে আসলে তোমায় নিয়ে যাব, ততক্ষণে আমি আশেপাশে ঘুরে দেখব। আচ্ছা। আমার বেশি সময় লাগবে না, 2 ঘন্টা, এর মধ্যেই এসে পড়ব আর সকালে নাস্তা খেয়েই বের হব। ওকে। এখন বলুন তো ম্যাডাম, খিদে পেয়েছে নাকি? না পায়নি। আর কত রাত হয়েছে জানেন? রাত 3টা বাজে এখন। তো এই সময় খিদে লাগতে পারে না বুঝি? তা পারে তো এতরাতে রিসিপশনে ফোন দেবেন নাকি? আরে না, এত রাতে তাদের ডিস্টার্ব কেন করব? আমার কাছে তো খাবার আছে ব্যাগে। আপনার খিদে পেয়েছে, আপনি খান, আমি এখন ঘুমাবো। ফ্রেশ না হয়েই এখনো তো বোরকা খুললে না, নাকি খুলতে পারছো না? আমি সাহায্য করব। না, দরকার নেই, আমি পারব। ওকে। মেঘ বোরকা খুলে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল ধূসর, ও তারপর ফ্রেশ হয়ে শুয়ে পড়ল মেঘের পাশে। সকালে চোখ খুলেই মেঘ ধূসরকে দেখতে পেল, ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ফর্সা চেহারায় চাপ দাড়ি, ঘুমন্ত চেহারায় ধূসরকে অনেক মায়াবী লাগছে। আবার মেঘ ভাবল ছেলেদের মায়াবী লাগে নাকি। কথাটা ভাবতে ভাবতে ধূসরের দাড়ি ধরে দেখতে লাগল। তখন ধূসর ঘুম ঘুম কণ্ঠে বলল,
দাড়ি ধরে টানাটানি করছো কেন? আরে টানাটানি কখন করলাম, আমি তো ছুঁয়ে দেখছিলাম। আর মশাই কত ঘুমাবেন, সকাল হয়ে গেছে, ফজরের নামাজ ছুটে কাজা হয়ে গেছে। তখন ধূসর চোখ খুলে বলল, আসলে কাল অনেক রাতে ঘুমালাম না, তাই দেখো কেউই উঠতে পারিনি। এখন আমাকে ছাড়ুন। ও সরি, নাও ছেড়ে দিলাম। হাত এখন কেমন? দেখে তো ভালোই লাগছে আলহামদুলিল্লাহ, ব্যথা অনেকটাই কম। ট্রিটমেন্ট কে করেছে দেখতে হবে না। কে করেছে? তোমার জামাই। এখন যাও, ফ্রেশ হয়ে আসো, তারপর আমি যাব, তারপর একসাথে নামাজ পড়ব। ওকে। ওরা ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিল। তারপর ব্রেকফাস্ট রুমেই আনিয়ে নিল, কারণ মেঘ সবার সামনে খেতে পারবে না। মেঘের ডান হাত কেটে গিয়েছে, তাই ধূসর ওকে বলল, নিজের হাত দিয়ে খাবার খাওয়ার চেষ্টাও করবে না। তোমার জামাই তোমাকে খাইয়ে দেবে। ধূসর মেঘকে খাইয়ে দিল। কিছুক্ষণ পর মেঘ ধূসরের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল ওর গন্তব্যে। গন্তব্যে পৌঁছে ওর চোখ দুটো ঝাপসা হয়ে গেল আর বলল, কেন হলো এমন? তুই কেন এভাবে আমার হাত ছেড়ে দিলি? আমি ক্লান্ত হয়ে গেছি। সে ফিরে এসেছে আবার আরেকটা যুদ্ধের ঘণ্টা বাজিয়ে। আকাশ মাহমুদ ফিরে এসেছে, আমি যে আর পারছি না। তুই থাকলে আমরা আর তুই ঠিক সামলে নিতে পারতাম। ওকে হারানোর ভয় থাকত না। ওকে হারালে আমি মরে যাব। ওকে যে খুব ভালোবেসে ফেলেছি। আমি ওর মায়াবী মুখের হাসি দেখে আমার দুঃখ ভুলে যাই। ওকে ছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট হয়, তবুও থাকি। যখন না পারি তখন দৌড়ে ওর কাছে চলে যাই। ওকে নিয়ে ভয় হয়, এই বোধ হয় সে এসে ওকে নিয়ে গেল, না হলে ওর ক্ষতি করে দিল, আর আমি ওকে তোর মতো হারিয়ে ফেললাম। ওর জন্য সব করতে পারি আমি, শুধু আমি না, আমরাও হবে। তখন বোধহয় ওর কানে কানে কেউ বলল, তোরা আছিস বলেই তো আমি নিশ্চিন্তে ঘুমিয়ে আছি। কিছুই হবে না, আল্লাহর ওপর আর নিজের ওপর ভরসা রাখো। আকাশ মাহমুদ তোদের কিছুই করতে পারবে না। এবার তুই একা নস, তোর সাথে আরো 3 জন আছে। সবথেকে বড় কথা, সে তোদের ছাড়া কিছু বোঝে না। তবে তোদের দায়িত্ব ওকে দেখে রাখার, সব তোদের হাতে, বিশেষ করে তোর হাতে। শুধু তার দায়িত্ব না, তার দায়িত্ব পালন করার জন্য থাকা ওদের সুরক্ষাও তোর হাতে। ওদের কাউকে হারাতে দিস না, না হলে তারাও আমার মতো হারিয়ে যাবে তোর থেকে। তখন মেঘ চিৎকার করে বলল, না না, আমি কাউকে হারাতে চাই না। ওরা আমার জীবনের অংশ, আমি ওদের হারাতে দেব না। না আমি ওদের হারাতে দেব, আর না আমি হারাব। তুই শুধু আমার কাছে একবার ফিরে আয়, আমি তোকে হারাতে দেব না। মেঘ কান্নায় ভেঙে পড়ল। এই মেঘ সবার কাছে অপরিচিত। এখান থেকেই যে তাদের যাত্রা শুরু হয়েছিল। পুরনো কথা মনে পড়তেই সেই ভয়ঙ্কর রাতের কথা মনে পড়ল, আর ওর মাটিতে বসে কাঁদতে লাগল। এই মেয়েটা কখনো কারো সামনে কাঁদে না, অথচ এখানে বসে পাগলের মতো কাঁদছে। কিছুক্ষণ পর নিজেকে সামলিয়ে মেঘ উঠে পড়ল, আশেপাশে কেউই নেই। চোখ মুখ মুছে ফেলল, সামনে গিয়ে একটা দোকান থেকে পানি কিনে নিকাব উঠিয়ে মুখ ধুয়ে আবার নিকাব নামিয়ে নিল। তারপর আবার হোটেলের দিকে রওনা হল। হোটেলে গিয়ে যা দেখল তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। মেঘ হোটেলে ফিরে দেখল ধূসরকে কেউ গান পয়েন্টে রেখেছে, এটা দেখার জন্য ও একেবারেই প্রস্তুত ছিল না। ও ধূসর বলে চিৎকার দিয়ে দৌড় দিল, আর ধূসরের কাছে গিয়ে ওকে সরিয়ে নিল। ধূসর তো হুট করে এমন দেখে অবাক হয়ে গেল। সাথে লোকটাও। এদিকে মেঘের মুখটা শুকিয়ে গেছে, তা দেখে দুজনেই একসাথে দুজনের দিকে তাকিয়ে হুট করেই হেসে উঠল। মেঘ কিছুই বুঝতে পারছে না, এতে হাসির কি আছে। লোকটা বন্দুক নামিয়ে ফেলেছে। তখন ধূসর বলল,
রিল্যাক্স মেঘ, ও আমাকে গুলি করতো না। ও তো আমার বন্ধু, আমার সাথে মজা করছিল। এটা কিরকম মজা ধূসর? সত্যি অনিক, এটা কিরকম মজা? তোর জন্য আমার বউটা ভয় পেয়ে গেছিল। তখন অনিক বলল, সরি ভাবি, আসলে পুলিশ মানুষ তো তাই। আর বন্দুক ধরব না কেন বলুন তো? আমার খোঁজ খবর নেয়? একদম নেয় না, জিজ্ঞেস করুন আপনার জামাইকে। মেঘ অনিককে কিছু বলল না, শুধু বলল, আমি রুমে গেলাম ধূসর, আপনি কথা শেষ করে আসুন। বলেই মেঘ চলে গেল। ধূসর কিছু বলল না, অনিকের সাথে কথা শেষ করে রুমে চলে এলো। মেঘ ফ্রেশ হয়ে ফোনে কিছু দেখছিল, ধূসর আসতেই ফোনটা রেখে দিল। আর বলল, আপনাদের পুরনো বাড়িতে কখন যাবেন? দুপুরের খাবার খেয়ে। উনি আপনার কেমন বন্ধু? না মানে আগে দেখিনি তো। আমার স্কুল থেকে বন্ধু, তবে অনেক বছর পর দেখা হলো। এমনি নাম্বার ছিল একে অপরের কাছে, মাঝে মাঝে কথাও হতো। ওহ আচ্ছা, উনি কি এই হোটেলেই উঠেছে? না, একটা কাজে এসেছিল এখানে একজনের সাথে দেখা করতে, কিন্তু সৌভাগ্যক্রমে আমার সাথে দেখা হয়ে গেল। ওহ আচ্ছা, তোমার কাজ ঠিকমতো হয়েছে? হুম। মেঘ ওর আব্বার কাছে ফোন দিয়ে কথা বলল, এদিকে ধূসর ওর পরিবারের সাথে। দুপুরে খাওয়ার পর ওরা বের হলো হোটেল থেকে। 5 কিলোমিটার দূরে একটা বাড়ির সামনে থামল গাড়ি। বাড়িটা দেখে ও এক প্রকার চমকে গেল। তার ধূসরকে জিজ্ঞেস করল, এইটা আপনাদের বাড়ি ছিল? হুম, এটাই আমাদের বাড়ি, আমার দাদু এই বাড়িটা বানিয়েছিলেন। কথাটা শুনে মেঘের চোখ চিকচিক করে উঠল, সাথে ঠোঁটের কোণে হাসিও ফুটে উঠল। ওরা গাড়ি থেকে নামল। বাড়িটার বোধহয় দেখাশোনা করা হয়। দুতলা বাড়িটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ধূসর ভেতরে ঢুকল না, বাইরে থেকেই দাঁড়িয়ে দেখতে লাগল, কারণ ওর মাকে বলে এসেছে ও এ বাড়িতে আসবে না। মেঘ ধূসরকে পর্যবেক্ষণ করতে লাগল। ধূসরের চোখ ছলছল করছে, তা দেখে মেঘ বলল, ধূসর, হুম, বাড়িতে ঢুকবেন না? না, মাকে বলে এসেছি এ বাড়ির আশেপাশেও আসব না। কিন্তু মন যে মানল না। এই বাড়িতে কত মধুর স্মৃতি, কতস্থ ভাইবোনদের খুনসুটি, দাদুভাইয়ের সাথে কাটানো মুহূর্তগুলো। সবথেকে প্রিয় জিনিসটাই আমরা এই বাড়ি থেকে হারিয়েছিলাম। কি হারিয়েছিলেন ধূসর? কিছু না, চলো এখন যাওয়া যাক, তোমায় নিয়ে আজ সারা বিকেল ঘুরব। চলুন না, বাড়ি ফিরে যাই, এখন ঘুরতে হবে না। তুমি এত নিষ্ঠুর কেন? আমি তোমার সাথে একটু সময় কাটাতে চাইলাম আর তুমি বাগড়া দিলে, এটা ঠিক না। এখানে থেকে কি করব? সব কাজ তো শেষ। তো কি হয়েছে? আমি আছি তো তোমার সাথে। একটু দয়া করো। আর তুমি জানো না, স্বামীর কথা শোনা স্ত্রীর কর্তব্য। তাছাড়া জারির ইবনু আবদুল্লাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সে ব্যক্তির উপর অনুগ্রহ করেন না যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না। বুখারী, মুসলিম, মিশকাত 4947। হুম, বুঝতে পেরেছি মহাশয়, আমি এমনিতেও আপনার সাথে থাকতাম, ওটা তো এমনি বলেছি আপনাকে, কিন্তু আপনি তো উল্টো আমায় জ্ঞান দিচ্ছেন। তো কোথায় ঘুরবে? আপনি যেখানে বলেন। ওকে চলো, আজ আমার পছন্দের কিছু জায়গা তোমায় ঘুরাবো। হুম, চলুন। সারা বিকেল ওরা ঘুরল। সন্ধ্যায় গিয়ে মাগরিবের নামাজ পড়ে হোটেলের বাইরে হাঁটাহাঁটি করতে লাগল। তখন হুট করে ধূসর বলল, মেঘ, আমাদের প্রথম দেখা হওয়া তোমার মনে আছে? হুম, আমি আপনাদের বাড়ির পাশের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে উঠেছিলাম, তখন আমি সবে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম। বাড়ি থেকে কলেজ দূরে হওয়ায় আব্বা সেখানে উনার এক পরিচিত বন্ধুর ফ্ল্যাট বাসা ভাড়া করে দিয়েছিলেন। আর আমি সহজে কারো সাথে মিশতে পারতাম না, তাই একা একটা ফ্ল্যাট নিয়েছিলেন।
সেদিন আপনি রাস্তায় ছোট বাচ্চাদের নিয়ে ক্রিকেট খেলছিলেন, বলটা একদম আমাদের গাড়ির কাছে লেগে আমাদের গাড়ির কাঁচ ভেঙে যায়। সেদিন আপনি এগিয়ে এসে সরি সরি বলছিলেন, সেখানেই আপনার সাথে আমাদের প্রথম দেখা হয়েছিল। না, ভুল বললে আমি সেদিন তোমায় প্রথম দেখিনি, এর আগেও আমি তোমায় দেখেছিলাম। জানি না, কিন্তু আপনাকে আমি সেদিনই প্রথম দেখেছিলাম। কিন্তু আপনি আমাকে প্রথম কোথায় দেখেছিলেন? হয়তো বা, কিন্তু তোমাকে আমি প্রথম দেখেছিলাম শপিং মলে তোমার আব্বার হাত ধরে হাঁটতে। তোমার পরনে নীল রঙের একটা সিম্পল গ্রাউন আর সাদা রঙের হিজাব। তোমায় কি স্নিগ্ধ লাগছিল কি বলবো। সেদিনই ধূসর অ্যাসান শুভ্র কোনো মেয়ের দিকে তাকিয়ে থমকে গেছিল। অবশ্য তাড়াতাড়ি করে নিজের দৃষ্টি সংযত করে নিয়েছিলাম, তারপরে তোমার কথা ভুলেও গেছিলাম। তারপর কয়েক মাস পর তোমাকে দেখলাম, যেখানে তুমি আমায় প্রথম দেখলে। ওহ আচ্ছা, তো কাল কখন রওনা হচ্ছি? যে সময় ঢাকা থেকে রওনা হয়েছিলাম সে সময়ই রওনা দেব। আচ্ছা, তবে এবার তো মানেই সকালের নাস্তাকে বানিয়ে দেবে? মেঘ মুচকি হেসে বলল। কেন, আপনি বানাবেন? আমি অত ভালো রান্না পারি না, তার থেকে বরং আমরা কোনো রেস্টুরেন্ট থেকে নাস্তা করে নেব। ঠিক আছে, চলুন এখন রুমে যাওয়া যাক, সব গুছিয়ে নিই আর তাড়াতাড়ি শুয়ে পড়ব। সকাল সকাল চৌধুরী বাড়িতে আয়মান চৌধুরী উৎসব লাগিয়ে দিয়েছে। মায়মুনা চৌধুরী এক প্রকার বিরক্ত হয়েই বলল, কারা আসবে সেটা বলো না, যার জন্য আজ উৎসব লাগিয়ে দিয়েছ? অফিসেও গেলে না? আমার স্পেশাল মেহমান, ওনারা 12টার দিকেই এসে পড়বে। তুমি রান্না করো, আর হ্যাঁ, সব বেস্ট হওয়া চাই, হাজার হোক বেস্ট ফ্রেন্ড বলে কথা। এত এক্সাইটেড তো তুমি মুনের শ্বশুরবাড়ি থেকে আসার সময়ও হওনি। তো কি হয়েছে, যাও নিজের কাজ করো গিয়ে। আর হ্যাঁ, আজ মেঘ ফিরবে, ভুলেও ওর সাথে কেউ খারাপ ব্যবহার করবে না। যেখানে ওর সাথে আমি কথা বলি না সেখানে আমাকে এসব বলে লাভ কি? কিছু না, যাও। ধূসররা প্রায় ঢাকায় পৌঁছে গেছে তখনই মেঘের ফোন এলো। ও কানের কাছে নিয়ে যা শুনল তাতে ইমার্জেন্সি, ওকে যেতে হবে। ও ফোন নামিয়ে বলল, ধূসর, আমাকে এই রোডে নামিয়ে দেবেন, আমার একটা জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে। আপনি বাড়ি গিয়ে রেস্ট নিবেন, আগেই হসপিটালে যাবেন না? আজ হসপিটালে যাব না, কিন্তু তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আজ বাড়িতে গিয়েই দেখতে পাবে। সারপ্রাইজ? ওকে, এই তো আমার গন্তব্য এসে পড়েছে। ধূসর গাড়ি থামালো, মেঘ নেমে আল্লাহ হাফেজ বলে ব্যাগ নিয়ে নেমে পড়ল আর চলে গেল। ধূসর তার দিকে তাকিয়ে বলল, এটা মেয়ে নাকি? সারপ্রাইজের কথা বললাম, মুখের কোনো রিয়াকশন নেই। ওকে সারপ্রাইজ বলল, শুধু যাই হোক, সারপ্রাইজটা পেয়ে সে চমকাবেই চমকাবে। এবার আমি যাই, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিতে হবে। ধূসর গাড়ি নিয়ে চলে গেল। এদিকে মেঘ ধূসরের আড়াল হতেই এক প্রকার দৌড়াচ্ছে। যে করেই হোক এখন ওদের কাছে পৌঁছাতে হবে, না হলে যে কোনো কিছু হয়ে যেতে পারে। 12টার দিকে ধূসর বাদে ধূসরের পুরো পরিবার মেঘদের বাড়ি পৌঁছে গেল। আয়মান চৌধুরী বন্ধুকে দেখেই জড়িয়ে ধরলেন। বাড়ির ভেতরে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। সকলে তো এক প্রকার অবাক হয়েছে, কারণ ও বাড়ির প্রত্যেকটা মানুষ কি সুন্দর। মায়মুনা চৌধুরী সৌজন্যতার খাতিরে ওনাদের সাথে কথা বলছেন, আবার আয়মান চৌধুরীর ওপর রাগান্বিত হলেন, উনি আগে জানলে কি আসতে মানা করত। আয়না চৌধুরী তো হা হয়ে দেখছে। পরিবেশ বেশ উৎসব মুখর। তখনই আজান ঢুকল বাড়িতে। তার আজ স্কুল নেই, ক্রিকেট খেলতে গিয়েছিল বন্ধুদের সাথে। এসে নোলককে দেখেই চিৎকার দিল, আরে নোলক আপু, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? নোলক হেসে সোফা থেকে উঠে আজানের সামনে দাঁড়িয়ে বলল, আরে নিউ ভাইয়া, আসতে বলো। ওয়ালাইকুমুস সালাম।
আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি তো সেদিন আমায় বললে না আমাদের বাড়িতে আজ আসবে। আরে আমি তো জানতাম না, তাই না? চলো আমার পরিবারের সদস্যদের সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। নোলক সবার সাথে আলাপ করিয়ে দিল। নোলকের পরিবারের সকলেই এসেছে রিমঝিম সহ। এদিকে আজানের সাথে নোলকের এত সখ্যতা আয়মান চৌধুরী ছাড়া আর কেউ বুঝতে পারছে না। সবার সাথে কথা বলে আজান ওপরে যেতে নিল, তখন মুন ওর কাছে এসে বলল, তুই ওনাদের আগে থেকে চিনিস? না, শুধু নোলক আপুকে চিনি, ওনার সাথে কিছুদিন আগেই আলাপ হয়েছে। কিভাবে? সেটা সিক্রেট, তোমাকে বলা যাবে না। বলেই আজান চলে গেল। নিচে এহসান খান বলল, আয়মান মেঘ মামুনি কখন আসবে? ধূসর তো বলল ও ঢাকায় আসার পর নেমে গিয়েছে, কি যেন কাজ আছে। হ্যাঁ, হুট করেই একটা কাজ এসে পড়েছে, সেখানে গিয়ে আমায় ফোন করেছিল, এই এলো বলে তা ধূসর বাড়ি ফিরেছে। হ্যাঁ, ও বাড়িতে ঢুকলো আর আমরা এলাম। ও আসবে না? ওকে তো বলেছি আসতে। হুম আসবে, একটু রেস্ট নিয়ে। আমরা বললাম ওকে তাহলে আমর অপেক্ষা করি, কিন্তু ধূসর নাকচ করে দিল, বলল তোমরা যাও, আমি আসছি। আসলে ধূসর কেমিক্যালগুলো ভালোভাবে রেখে তারপর আসবে। আয়মান চৌধুরী বলল, ওহ আচ্ছা। মেঘকে তাড়াতাড়ি আসতে বলেছি, এই এলো বলে। তখনই মেঘকে দেখা গেল দরজা দিয়ে ঢুকতে। সবার আগে ধূসরের মায়ের নজর গেল সেদিকে। তিনি বললেন, ওই তো মেঘ এসে পড়েছে। বলতে বলতে উনার নজর গেল মেঘের হাতের দিকে। তিনি উত্তেজিত হয়ে মেঘের কাছে গিয়ে বলল, এ কি মেঘ, তোমার হাতে কি হয়েছে? হাতের ব্যান্ডেজ তো রক্তে পুরো ভিজে গেছে। তিনি তাড়াতাড়ি মেঘকে ধরে সোফায় বসিয়ে দিলেন। এদিকে আয়মান চৌধুরী মেয়ের কাছে আসবে তার আগে ধূসরের পুরো পরিবার মেঘের কাছে এলো। আয়মান চৌধুরী গরম পানি আর ফার্স্ট এইড বক্স আনতে বললেন। মেঘ চুপচাপ বসে আছে, ও যে শকট বোঝাই যাচ্ছে। ওগুলো এনে দিতেই দিলরুবা খান মেঘের ব্যান্ডেজ খুলতে লাগলেন। তখন নোলক বলল, ভাবি তুমি এত কেয়ারলেস কেন? একটু নিজের খেয়াল রাখতে পারো না? তখন ধূসরের ভাবি বলল, ও যে কেয়ারলেস সেটা আজ নাকি সবসময় এমন, নিজের খেয়াল একটুও রাখে না। ওকে সবসময় মায়ের ওপর রাখা উচিত। মা আগে ওকে 2 দিন গালে, তাহলে যদি ঠিক হয়। এদিকে মেঘ তো পুরো শকট, তার মানে এই সারপ্রাইজের কথাই বলেছিল। ধূসর সবার বকা খেয়ে মেঘ ছোট করে বলল, তোমরা সবাই আমাকে বকছ কেন? বাবা আর দিশান ভাইয়া, দেখো না আপনাদের বাড়ির মহিলাগণ আমাকে বকছে। তখন দিশান বলল, মেঘ এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কারণ দোষটা তোমার নিজের, একটু খেয়াল রাখতে পারো না। ভাইয়া আপনিও? হ্যাঁ আমিও। এখন বাবাই ভরসা, কারণ আমার আব্বা তো কিছু বলবে না। তখন এহসান খান বলল, সত্যি তোমরা সবাই ওকে বকছ কেন? এমনিতেই মেয়েটা ব্যথা পাচ্ছে, তার ওপর তোমরা বকছ, এটা ঠিক না। এই না হলে আমার বাবা। তখন দিলরুবা খানম বলল, তুমি চুপ থাকো, একদম কথা বলবে না, যেন ওনার মেয়েকে বকছি না, মারছি, আর উনি আরও ব্যথা পাচ্ছে। তখন মেঘ গাল ফুলিয়ে বলল, রিমঝিম কোথায়? তাদেরকেও আসতে বলো, আমাকে বলতে, তারা দুজন আবার বাদ যাবে কেন? তখন রিমঝিম পেছনে থেকে বলল, ছোট মা, আমরা দুজন এখানে আসলে বড়দের মাঝে ঢুকতে পারিনি। মেঘ হাসল আর বলল, বড়রা একটু সাইড দেন, আমার মেয়েদের আসতে দেন, তাদের একটু দেখি। সবাই মেঘের কথায় হেসে সাইড দিল। ওরা দুজন সামনে এলো। দিলরুবা খানম মেঘের হাতে ব্যান্ডেজ করছে, তা দেখে রাম আর ঝিম দুজনে একসাথে বলল, ছোট মা তুমি এত কেয়ারলেস কেন? ছোট বাবা আসলে বলে দেব? নাও, এনারাও শুরু হয়ে গেল।
এই কথা শুনে সবাই হাসল। এদিকে সকলে অবাক সাথে মুগ্ধ চোখে মেঘ আর ধূসরের পরিবারকে দেখছে। মেঘের প্রতি তাদের ভালোবাসা সকলকে মুগ্ধ করেছে। মায়মুনা চৌধুরী তো অবাক চোখে দেখতে লাগলেন, ওনার চোখ জ্বালা করছে কিন্তু কেন? কেউ মেঘকে এত আদর করছে দেখে, নাকি সে মেঘের প্রতি যে অবহেলা করেছে তার জন্য? উনি ওখান থেকে চলে গেলেন, কেউ না দেখলেও আয়মান চৌধুরী ঠিকই দেখলেন। উনি বেশ খুশি, কারণ উনি তার মেয়েকে যোগ্য ছেলের হাতে এবং যোগ্য পরিবারের কাছে দিতে পেরেছেন। খুশিতে ওনার চোখ ভরে উঠল। তার সাথে মেঘের জন্য মেঘের ফুপি শায়লা, এরাও ভীষণ খুশি। কারণ মেয়েটা শুধু দুঃখ আর অবহেলায় পেয়েছে, এখন যদি সব ছেড়ে সুখের মুখ দেখে। মেঘ বলল, শেষ, এখন আমাকে ছাড়েন, একটু ফ্রেশ হয়ে আসি, তারপর আপনাদের সাথে বসছি। কিন্তু আপনারা কখন এসেছেন? তখন আয়মান চৌধুরী বলল, এই তো কিছুক্ষণ আগে। সবার সাথে কুশল বিনিময় করে মেঘর বাবার সামনে গিয়ে বলল, আব্বা একটু আমার সাথে আসেন তো। আয়মান চৌধুরী মেয়ের সাথে মেঘের রুমে গেলে মেঘ গিয়ে ওর আব্বাকে গিয়ে জড়িয়ে ধরল আর ফিসফিস করে বলল, জানেন আব্বা, আজ অনেক চোখ জ্বালা করছিল, কিন্তু এদের দেখে নিমিষেই সব উধাও হয়ে গেছে। আমি জানি আমাকে ওই অবস্থায় দেখে আপনার কষ্ট হচ্ছিল, কিন্তু আপনি জাননি আমার নতুন পরিবারকে সুযোগ দিয়েছেন, কিন্তু আমার কাছে তো আপনি সবার আগে। আপনার এই অসহায় চাহনি আমার একটুও ভালো লাগেনি। আপনার মেয়ে যেখানেই থাকুক না কেন, আপনার যখন ইচ্ছে হবে তখন যাবেন, মেয়েকে দেখবেন। তখন তিনি মেয়েকে ছেড়ে মেয়ের কপালে চুমু দিয়ে বললেন, আপনি কি আমার চোখ দেখে বললেন আম্মা? আমি আপনার কাছে যাইনি, কারণ আমি একটা সুন্দর পরিবারকে দেখছিলাম, একজনের জন্য সকলে কিভাবে উদ্বেগ হয়। কিন্তু আম্মা, এটা কিভাবে হলো? হাত কেটেছিল পরশুদিন রাতে, আপনাকে বলিনি টেনশন করবেন দেখে। আর আজ আসার পরে একটা কাজ করতে গিয়ে পুরনো জায়গায় আবার আঘাত লেগেছে, তাই রক্তক্ষরণ। সমস্যা নেই আব্বা, আমি ঠিক আছি। ফ্রেশ হয়ে নিচে আসুন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে আব্বা, চলবে।